তো শুরু করা যাক। আজকে আমরা দেখবো হচ্ছে পদার্থের গঠন। এটা থার্ড চ্যাপ্টার তোমাদের, মানে নবম দশম যে রসায়ন বইটা আছে ওটার থার্ড চ্যাপ্টার। তো এখানে পদার্থের গঠন নিয়ে আলোচনা করা হবে। তো পদার্থ অ্যাকচুয়ালি গঠিত হয় বিভিন্ন অ্যাটম নিয়ে, পরমাণু নিয়ে। তো পদার্থের গঠন মানে হচ্ছে পরোক্ষভাবে পরমাণুর গঠনই মিন করবে, সেটা আমরা দেখব। এই চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট কিছু কনসেপ্ট হচ্ছে তোমার পরমাণু মডেল, পারমাণবিক সংখ্যা, মানে প্রোটন সংখ্যা, নিউটন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা, তারপর ইলেকট্রন বিন্যাস, যেটা আবার সবচেয়ে বেশি জোর দেওয়া হবে ইলেকট্রন বিন্যাসের উপরে। এই চ্যাপ্টারের একটা পোর্শন থাকবে শুধু ইলেকট্রন বিন্যাসের উপরেই বেস করেই। তো আজকে আমরা হচ্ছে খুব বেশি আলোচনা করব না, মোটামুটি একটা ইয়া পর্যন্ত আলোচনা করব। আমি ধরে নিয়েছি ওটা আইসোটোপ সহ অথবা আইসোটোপের আগ পর্যন্ত। তো শুরু করো। তো ফার্স্ট অফ অল আমাদের হচ্ছে পদার্থের গঠন। একেবারে বেস কনসেপ্ট থেকে বলো তো, একটা পদার্থ কি নিয়ে গঠিত হয়? পরমাণু। পরমাণুকে যদি তুমি আরো সিনথেসিস করো বা আরো অ্যানালাইসিস করো, তাহলে কি পাওয়া যাবে? ইলেকট্রন, প্রোটন। পরমাণু গঠিত হয় আর ইলেকট্রন, প্রোটন, নিউট্রন দিয়ে। ঠিক আছে, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, ওখানে আরো স্থায়ী কণিকা, অস্থায়ী কণিকা, আরো অনেক অনেক কিছু থাকে। তো আমাদের মেজর মানে জানার জন্য যেটা তোমাদের এই সিলেবাসের মধ্যে যেটা আছে, সেটা হচ্ছে ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন, মোটামুটি তিন ধরনের স্থায়ী কণিকা দিয়ে আমরা হচ্ছে জিনিসগুলো জানতে পারবো। তো এর পাশে একটা, এবার অ্যানিমেশন দেখো। ওরে, দেখো, এটা হচ্ছে একটা পারমাণবিক মডেল বা এখানে এই যে মাঝে মাঝে আমার কার্সারটাকে দেখতে পাচ্ছ? জি ভাইয়া। মাঝখানে যেই আহ, মানে একটা দলাবদ্ধ যেই জিনিসটাকে দেখতে পাচ্ছ, এর নাম হলো নিউক্লিয়াস। নিউক্লিয়াসটাকে হচ্ছে অ্যাটম, মানে অ্যাটমকে আমরা যখন বিভাজিত করি বিশদভাবে বিস্তারিতভাবে যখন দেখি, তখন এর এটাকে এরকম দেখা যায় যে এই যে হলুদ যেই ইয়াগুলো মুভ করতেছে, তা হলো ইলেকট্রন। এরা হচ্ছে একটা পরমাণুর সর্ববহিস্থ শক্তি স্তর দিয়ে বা হচ্ছে প্রধান শক্তি স্তর দিয়ে এরা হচ্ছে মুভ করে। এরা সর্বদা মুভেবল, দেখো মুভ করতেছে কত সুন্দর করে, সবসময় ঘুরতেছে। আর ইলেকট্রন মানে প্রোটন আর নিউট্রন থাকে হচ্ছে তোমার কি বলে যে নিউক্লিয়াসে। ওই যে হলুদ, আর ওইটা কি কালার, ওইটা ওই কালারটা আমি নাম বলতে পারলাম না, গোলাপি গোলাপি টাইপের না কি একটা কালার, আই ডোন্ট নো। ওখানে মাঝখানে যে জিনিসটা একটা কি সরল স্পন্দনে মুভ করতেছে, ওইটা হলো, অর্থাৎ এই রিজিয়নটা, এটা হলো তোমার কি বলে যে প্রোটন মানে নিউক্লিয়াস। এখানে প্রোটন আর নিউট্রন থাকে। আর এই যে সর্ববহিস্থ শক্তি স্তর দিয়ে বা আউটার মোস্ট শেল বলো বা প্রধান কক্ষপথ, এটা স্পেশালি বলা যায়, প্রধান কক্ষপথ দিয়ে ইলেকট্রন গুলো হচ্ছে মুভ করতেছে, এটা হচ্ছে নিউক্লিয়াসের বাইরে। আচ্ছা, তো এখানে আমরা দেখবো হচ্ছে ওটা কিন্তু আমাদের পদার্থের গঠন নিয়ে বেসিক আলোচনা করা শেষ ভাই, হ্যাঁ, মানে বেসিক হ্যাঁ। আলোচনা পদার্থটা অ্যাকচুয়ালি কিভাবে গঠিত হয় ওটা। ওকে, এরপরে যেটা দেখবো সেটা হলো তোমার মৌল নিয়ে। তো মৌল কি, মৌল কি বলতে পারবা? মৌল, মৌলিক পদার্থ। হ্যাঁ হ্যাঁ, মৌল মৌলিক পদার্থ। বেসিক্যালি মৌল থেকেই মৌলিক পদার্থটা আসছে। একটা মৌলিক পদার্থ যার হচ্ছে স্বকীয় কিছু বৈশিষ্ট্য থাকে, নির্দিষ্ট গলনাঙ্ক, নির্দিষ্ট স্ফুটনাঙ্ক, নির্দিষ্ট পারমাণবিক সংখ্যা। তো এরকম জিনিসগুলো হচ্ছে জিনিস হচ্ছে মৌল। যেমন পর্যায় সারণীতে একটা মানে পর্যায় সারণীতে 118টা মৌল আছে। হাইড্রোজেন থেকে ওটা কি লাস্টেরটার নাম কি যেন ভুলে গেছি, অর্গানোসন মনে হয়, ওই পর্যন্ত। হুম। তো 118টা হলো মৌল। তো এরা প্রত্যেককেই ইউনিক, যার যার জায়গা থেকে এরা প্রত্যেককেই ইউনিক। তাদের কমন কিছু বৈশিষ্ট্যের উপরে ভিত্তি করে পর্যায় সারণীতে তাদের দেওয়া হয় মৌল। তো এখন এখানে যে জিনিসটা আমাদের করতে হবে সেটা হচ্ছে মৌলের প্রতীক। হ্যাঁ, মৌলের প্রতীক, মৌলের প্রতীকটা কি? মৌলের প্রতীক হচ্ছে যে পুরো মৌলের নামকে একটা নির্দিষ্ট সংকেত, একটা নির্দিষ্ট বর্ণ
দ্বারা, একটা বা দুইটা বর্ণ দ্বারা বা তার ল্যাটিন নাম থেকে প্রকাশ করা হয় যেটা দিয়ে, তাকেই মৌলের প্রতীক বা সিম্বল অফ এলিমেন্টস বলা হয়। যেমন আ- খেয়াল করে দেখো যে হোয়াটসঅ্যাপে বা আম, আরো কি কি যেন আছে ওখানে, বা কন্টাক্টে নাম্বার সেভ করলে, মনে করো যে আমি ধরো তোমার নাম লিখে রাখলাম যে কি তোমার নাম রুহুল আমিন, তো ওরা হচ্ছে শর্ট নেমের ওখানে দিয়ে দেয় আর এ, তাই না? হ্যাঁ। আর এ দিয়ে দেয়। তো এটাও এরকমই অনেকটা। তো তারপরে একটু গোড়া থেকেই আসি। এটা তো, এটা তুমি পেয়েছিলাম, ওখান থেকে আসি। মৌল জিনিসটা কি? বিশালকে আমি কোশ্চেন করেছিলাম মৌল কি, বিশাল সুন্দর একটা উত্তর দিয়েছে যে মৌল হচ্ছে মৌলিক পদার্থ। এখন মৌলিক পদার্থ কি? মৌলিক মানে হচ্ছে ও সবার থেকে মৌলিক, আলাদা, যার যার জায়গা থেকে। যেমন আমরা প্রত্যেকটি মানুষ হচ্ছে ইউনিক, আমাদের কিছু কমন ফিচারে মিল মিল থাকলেও আমাদের কিন্তু সবকিছুতে মিল নেই। আমাদের কিছু কিছু জিনিস আছে আইডেন্টিক্যাল, সেটা তোমার জন্য তুমি, আমার জন্য আমি। সেরকম পর্যায় সারণীতে যে 118টা মৌল আছে, এরা, এদের কিছু কমন প্রপার্টি থাকলেও এদের হচ্ছে তোমার কি বলে যে এই, এরা কিছু কিছু জায়গা থেকে মানে কি বলে যে এদের একটা, এরা হচ্ছে ইউনিক। যেমন এদের পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা, তারপরে হচ্ছে এদের নামটাও অনেক ক্ষেত্রে, হ্যাঁ, নামটা তো 118টা কারোর সাথে কারো মিল নাই, একটু হলে পার্থক্য করে দেওয়া আছে, নির্দিষ্ট জলঘনত্ব, নির্দিষ্ট স্ফুটনাঙ্ক, না, এই জিনিসগুলো। মানে কিছু অংশ হচ্ছে 118টার, কিছু হচ্ছে প্রকৃতিতে পাওয়া যায়, আর কিছু হচ্ছে ল্যাবরেটরিতে একটা কন্ট্রোল সিস্টেমের মধ্যে ওটাকে প্রডিউস করা হয় বা ওটাকে synthesis করা হয়। তো এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে মৌলের প্রতীক। তো মৌলের প্রতীক মানে হচ্ছে একটা মৌলকে, যেমন হাইড্রোজেনকে আমরা এইচ দিয়ে লিখি, হুম, হিলিয়ামকে লিখি এইচ ই দিয়ে। তো যেই এক্সাম্পলটা আমরা দিচ্ছিলাম সেখানে এরকম ছিল যে ধরো তুমি এই যে ফোনের কন্ট্যাক্টে নাম্বার সেভ করো না, ধরো তুমি আমার নাম্বার সেভ করেছো আমার পুরো নাম দিয়ে, মোহাম্মদ জহুরুল ইসলাম, অর্থাৎ এমডি জহুরুল ইসলাম। তো সেখানে তোমার হচ্ছে শর্ট নেমে কি দেখাবে, MZI দেখাবে, তাই না? হ্যাঁ। MZI দেখাবে। তো মৌলের প্রতীকটা অনেকটা এরকম, বাট ওটা যেহেতু তোমার দুই তিনটা নাম একরকম হলে অসুবিধা নেই, বাট এখানে কিন্তু একটা একটা ইউনিক একটা ব্যাপার থাকতে হবে। সেই জন্য এরা কারোর সাথে কারো নামের মিল নাই। যেমন হাইড্রোজেনও শুরু এইচ দিয়ে, আবার তোমার হিলিয়ামও শুরু এইচ দিয়ে। হাইড্রোজেনকে আমরা প্রকাশ করি এইচ, হিলিয়ামকে প্রকাশ করি এইচ ই দিয়ে। ঠিক আছে, এরকম। তো মৌলের প্রতীক লেখার ক্ষেত্রে কি কি জিনিসটা মানে কোন কোন বিষয় মাথায় রাখতে হয়, যেন অবশ্যই এটা মাথায় রাখতে হবে যে দুইটা মৌলের যেন একই নাম না হয়, একই প্রতীক না হয়। আর সেকেন্ডের ব্যাপার হচ্ছে যে কিছু কিছু মৌলের মানে এক্ষেত্রে কি করা লাগবে, আহ, মনে করো যে প্রথমে হচ্ছে যে নামটা আছে, হাইড্রোজেনের জন্য এইচ, বোরনের জন্য বি, কার্বনের জন্য সি, এরকম দিলাম। আর আরো অনেক আছে যে যেগুলো হচ্ছে তোমার এই ম্যাচিং এর মধ্যে পড়ে যাবে, সেখানে কি করতে হবে, দুইটা বর্ণ নিতে হবে। আর প্রথমটা হবে ক্যাপিটাল, পরেরটা হবে স্মল লেটার। যেমন এই যে এখানে দেখো, অ্যালুমিনিয়ামের জন্য হচ্ছে AL, এটা ক্যাপিটাল, এটা হচ্ছে স্মল। বুঝতে পারছো কি? তো এই পাশে এসে তোমার দেখালো যে কোন কোন মৌলের পরমাণুর প্রতীক তার ইংরেজি নাম থেকে না লিখে এগুলো লেখা হয়। এই পেজের যেটা ছিল এটা লেখা হয় হলো তোমার কি থেকে, এটা লেখা হচ্ছে হলো ইংরেজি নাম থেকে। কিছু কিছু আহ, তোমার হচ্ছে মৌলের প্রতীক লেখা হয় হচ্ছে তার ল্যাটিন নাম থেকে। যেমন সোডিয়ামের যে নাম, সোডিয়ামের ইংরেজি নাম হচ্ছে সোডিয়াম, এর ল্যাটিন নাম হচ্ছে ন্যাট্রিয়াম। তো সোডিয়ামের মৌলের প্রতীক নেওয়া হয়েছে হচ্ছে ন্যাট্রিয়াম থেকে, Na। কপারের মৌলের ল্যাটিন নাম হচ্ছে কাপ্রাম, এটাকে লেখা হয়েছে Cu। ঠিক আছে, এবার আসলো হচ্ছে পরমাণুর কণিকা সমূহ। কণিকা সমূহ, তো পরমাণুতে বেসিক্যালি দুই ধরনের কণিকা দেখা যায়, দুই ধরনের, প্রধানত দুই ধরনের কণিকা থাকে। একটা হচ্ছে স্থায়ী আর একটা হচ্ছে অস্থায়ী। ঠিক আছে, ওটা এই প্রকারভেদটা তোমাদের এখানে দেওয়া নাই।
বাট এটা মনে রাখো যে পরমাণুতে প্রধানত দুই ধরনের কণিকা থাকে, একটা হচ্ছে স্থায়ী আর একটা হচ্ছে অস্থায়ী। তো এখানে স্থায়ী কণিকা নিয়ে আলোচনা করেছে। তো স্থায়ী কণিকা তিন প্রকার। স্থায়ী মানে হচ্ছে এরা পার্মানেন্ট, এটা বুঝতেছো, যে এদের যদি কোনোরূপ ভাবে চেঞ্জ হয় তাহলে এই মৌলর বা যে পরমাণুটা নিয়ে আমরা কি বলে যে এই মৌলের স্থায়ী কণিকাগুলো যদি পরিবর্তিত হয় সেক্ষেত্রে মৌলটাই অস্তিত্বহীনতায় পড়ে যাবে। হুম। এই মৌলটা শিফট অন্য মৌলে কনভার্ট হবে, সেটা অবশ্য অনেক হাই লেভেলের জিনিস। তো এটা মনে রাখো যে পরমাণুর তিনটে স্থায়ী কণিকা আছে, প্রোটন, নিউট্রন আর ইলেকট্রন। ঠিক আছে। আচ্ছা, তো একটা কাজ করো, বিশাল, বিশাল একটু রিডিং করো এটা। বিশাল তো আছে, হ্যাঁ, বিশাল একটু রিডিং করো জি ভাইয়া। এই পরমাণুর কণিকা কোনটা? সমূহ। 3.3। পরমাণুতে প্রোটন, ইলেকট্রন ও নিউট্রন সহ বিভিন্ন কণিকা রয়েছে। এই তিনটি পরমাণু স্থায়ী কণিকা অবস্থায় পরমাণুর প্রোটন ও ইলেকট্রন সংখ্যা সমান থাকে। নিউট্রন সংখ্যা কখনো সমান আবার কখনো বেশি থাকে। ভিন্ন ভিন্ন মৌলের প্রতিটি পরমাণুই একই বৈশিষ্ট্যের অধিকারী। প্রোটন ও নিউট্রনের আপেক্ষিক ভর সমান। ইলেকট্রনের আপেক্ষিক ভর একটি প্রোটন বা একটি নিউট্রনের 1/1840 ভাগের সমান, অর্থাৎ এত কম যে এর ভর নেই বললেই চলে। তবে প্রতিটি কণিকারই প্রকৃত ভর রয়েছে। পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস। নিউক্লিয়াসে অবস্থান করে প্রোটন আর নিউট্রন। এদের সমষ্টিকে নিউক্লিয়ন সংখ্যা বলে, যাকে ভর সংখ্যা বলা হয়। পরমাণুর প্রোটন সংখ্যাকে বলা হয় পারমাণবিক সংখ্যা, যা একটি পরমাণু নিজস্ব সত্তা বা তার পরিচয়। এক মিনিট, এক লিথিয়াম মিনিট, এক মিনিট, পরমাণু। এক মিনিট। এইখানে হচ্ছে একটা দাগ দিয়ে দাও। পরমাণুর প্রোটন সংখ্যাকে বলা হয় পারমাণবিক সংখ্যা, যা একটি পরমাণুর নিজস্ব সত্তা বা তার পরিচয়। এটাতে একটা দাগ দিয়ে। ক্লাস তোমাদের কি দেয়? ক্লাসে তোমাদের একটা রোল থাকে না, ওটা তোমার কিন্তু পরিচয়। যেমন রুয়েটে আমার পরিচয় হচ্ছে আমার রোল। হ্যাঁ, আমার রোলটা হচ্ছে আমার পরিচয়। এরকম মানে আমার রোল কিন্তু আর কেউ পাবে না। হয়তো তোমাদের এরকম সিস্টেম আছে কিনা আমি জানি না। তো আমার রোলটা কেউ পাবে না, এরকম হচ্ছে এদের একটা মানে ইউনিক হচ্ছে এদের হচ্ছে পারমাণবিক সংখ্যা। এরপর পড়তে হবে। লিথিয়াম পরমাণুর ইলেকট্রন প্রোটন সংখ্যা 3, নিউট্রন সংখ্যা 4। নিউক্লিয়াসে ধনাত্মক আধান বিশিষ্ট প্রোটন ও আধান নিরপেক্ষ নিউট্রন থাকেন। নিউক্লিয়াসের বাইরে চারিদিকে বিভিন্ন শক্তি স্তরে ইলেকট্রন সমূহ নিজস্ব শক্তি অনুযায়ী বিভিন্ন কক্ষপথে অবস্থান নিয়ে ঘুরতে থাকেন। নিচে লিথিয়াম পরমাণুটির গঠন চিত্র দেওয়া হলো। গঠন চিত্রটা এটার থেকে যেটা দিয়েছে ওটা থেকে আমরা এই যে দেখো ইলেকট্রনটা এখানে 2D তে দেখাচ্ছে, বাট ইলেকট্রনটা অ্যাকচুয়ালি 2D তে যায় না, এখানে তো 2D দেখিয়েছে। তো এই জন্য আমরা হচ্ছে 3D তে দেখলাম এই জায়গাটাতে। এই যে দেখো, এটা কিন্তু 2D না, এটা হচ্ছে একটা স্ট্রাকচার, ইলেকট্রন স্ট্রাকচার। এটা হচ্ছে অবশ্যই কিন্তু 3D তে। ঠিক আছে। তো বইয়ে ওরা 2D তে দেখালেও আমরা 2D তে দেখবো না, আমরা 3D তেই দেখব। হুম। এটা হচ্ছে শক্তি স্তর, প্রধান শক্তি স্তর। শক্তি স্তর নিয়ে আমরা হচ্ছে পড়াশোনা করব পরবর্তীতে আমাদের আসতেছে। তো এইখানে একটা ছক, জিনিসটা নিয়ে একটু আলোচনা করা দরকার। এখানে হচ্ছে পরমাণুর 3টা স্থায়ী কণিকা, তোমার হচ্ছে বিভিন্ন জিনিস দেওয়া আছে। তো একটা জিনিস খেয়াল করবা যে এখানে আহ, একটা হচ্ছে মানে দুই ধরনের ডেটা দেওয়া আছে, একটা আপেক্ষিক আর একটা হচ্ছে প্রকৃত। ঠিক আছে। একটা আপেক্ষিক আর একটা হচ্ছে প্রকৃত। তো আপেক্ষিক ভরের যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের পরবর্তী লেকচারে বলা হবে। তোমরা জাস্ট একটা জিনিস খেয়াল রাখবা যে আপেক্ষিক ভরটা মানে প্রকৃত এর এর যে একটা প্রকৃত ভর আছে প্রোটনের একটা, মানে প্রত্যেকটা যে কি বলে যে কণিকা বা প্রত্যেকটা পার্টিকেলই এখানে হলো প্রকৃত ভর আছে। তো এই প্রকৃত ভরটাকে কারো সাথে কেউ মানে কোনো একটা অবজেক্ট আছে যার সাথে কম্পেয়ার করে আপেক্ষিক ভরটা বের করা হয়। অর্থাৎ আপেক্ষিক ভরটা বের করা হয়েছে কারো সাপেক্ষে।
এটা মনে রেখে জাস্ট আবার আরেকটা জিনিস যে আপেক্ষিক আধানটাও বের করা হয়েছে কারো সাপেক্ষে। বুঝতে পারছো? হ্যাঁ, তো আমি একটু বলে দেই। প্রোটনের প্রতীক হচ্ছে পি, নিউট্রনের প্রতীক এন, ইলেকট্রনের ই। ক্ষেত্র বিশেষ এখানে ই এর উপরে মাইনাসও থাকে। ও ওটা আবার ইলেকট্রনের প্রতীকে ই এর উপরে অনেক সময় মাইনাসও একটা থাকে। ওটা দ্বারা ইলেকট্রন বোঝানো হয়। আপেক্ষিক ভরের ক্ষেত্রে প্রোটনের আপেক্ষিক ভর 1, নিউট্রনের আপেক্ষিক ভর হচ্ছে কি বলে যে 1, ইলেকট্রনের আপেক্ষিক ভর হচ্ছে এই প্রোটনের আপেক্ষিক ভরের 1840 ভাগের 1 ভাগ, মানে খুবই কম। তো আপেক্ষিক আধানের ক্ষেত্রে একটা জিনিস চিন্তা করো, নিউট্রন সবসময় নিরপেক্ষ আধানের দিক থেকে। নিউট্রনে কোনো মানে নিউট্রন হচ্ছে চার্জের কোনো মানে মূলত চার্জের কোনো ইফেক্ট ফেলে না। ইফেক্ট ফেলে হচ্ছে প্রোটন আর ইলেকট্রন চার্জের জন্য। তো এখানে তাদের প্রকৃত ভর, এখন প্রকৃত ভর যদি বলো যে ভাই এটা কিভাবে বের করেছে, তাহলে তিনি আবিষ্কার করেছেন ওনার কাছে যেতে হবে। যেমন ইলেকট্রন আবিষ্কার করেছেন স্যার জে জে থমসন, প্রোটনকে একজন আবিষ্কার করেছেন, আর একটা হচ্ছে নিউটন আবিষ্কার করেছেন চ্যাডউইক নামের একজন বিজ্ঞানী। তো এনারা জানে ভালো, তুমি চাইলে একটু ইউটিউব সার্চ করে দেখতে পারো। প্রকৃত আধানটা প্রকৃত ভরটা এরা খুবই মানে টেকনিক্যালি এটা বের করা হয়েছে, অনেক সিনথেসিস অনেক অ্যানালাইসিস করে এটা বের করা হয়েছে। আর আপেক্ষিকটা আলোচনা মানে আপেক্ষিকটা বের করা হয়েছে হলো কোনো একটা কিছু সাপেক্ষে। তো এখানে আমি আরো একটা জিনিস তোমাদের বলে দিতে পারি, বা তোমাদের একটা টুইস্ট এখানে লাগতেই পারে। আপেক্ষিক ভরের কোনো একক নেই, আপেক্ষিক আধানের কোনো একক নেই, বাট প্রকৃত ভরের একটা একক আছে, সেটা কি গ্রাম। প্রকৃত আধানের একটা একক আছে, সেটা হচ্ছে কুলম। কি প্যাচ লাগে? ওকে, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ বাদ দাও। হ্যাঁ হ্যাঁ, আর কতদিন? ওকে, আমরা কি এটা জানি যে সমজাতীয় দুইটা রাশির কোনো একক থাকে না, বা সমজাতীয় দুটো, সরি আমি ভুল বললাম, সমজাতীয় দুইটা রাশির অনুপাতের কোনো একক থাকে না। যেমন মনে করো বেগ ডিভাইডেড বাই বেগ, এর একক থাকবে না, এখানে একটা পিওর নাম্বার আসবে, শুধু নাম্বার আসবে। কিভাবে দেখো, বেগের একক কি? মনে করো 5 মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড। আর হচ্ছে ধরো 2.5 মিটার পার সেকেন্ড। অ্যাকচুয়ালি এককগুলা কোয়ান্টিটির সাথে গুণ আকারে থাকে। তো এই মিটার পার সেকেন্ড আর এই মিটার পার সেকেন্ড উপরে আর নিচে কেটে যায়, থাকে হলো এটা দিয়ে এটাকে কাটলে আসবে 2, একটা পিওর নাম্বার, রেশিওতে একটা নাম্বার আসে। তো এখানে একটু টুইস্টটা আমি একটু বলবো, আর বাকিটা হচ্ছে নেক্সট দিনে জানা যাবে। সেটা হচ্ছে এই যে দেখো যে এক সমজাতীয় দুইটা জিনিসের কোনো একক থাকে না, ওখানে আপেক্ষিক ভরের কোনো একক নাই। তার মানে কি আমরা ওটা থেকে বলতে পারি যে আপেক্ষিক ভরটা কিভাবে আসছে? আপেক্ষিক ভরটা আসছে মনে করো প্রকৃত ভর, প্রকৃত ভরটাকে এই যে ভরটাকে আমরা আমাদের যে একটা যার রেসপেক্টে বের করব, সেই ভরটা একটা নির্দিষ্ট ভর, একটা নির্দিষ্ট ভর দিয়ে আমরা ভাগ করে দিয়েছি। বা এই রেশিওটা উল্টাও হতে পারে। আমি জাস্ট তোমাদেরকে এই কেন একক না এটা বোঝানোর জন্য বলতেছি, নির্দিষ্ট ভর। তো এখানে ভরের একক আর ভরের একক কেটে যায়, এন্ড দ্যাটস ওয়াই এই যে তাদের যে আপেক্ষিক ভরটা থাকতেছে, এই আপেক্ষিক ভরের কোনো বা আপেক্ষিক আধানের কোনো একক থাকে না। বোঝা গেল কি? হ্যাঁ, পরবর্তীতে আরেকটু ক্লিয়ার হবে। বাট এটা মনে রেখো, আমি জাস্ট এটা বললাম যে সমজাতীয় দুইটি রাশির অনুপাতের কোনো একক থাকে না। ওকে, এটা হলো। পরেরটাই যাই। তো এই পুরো জিনিসটা দেখার জন্য আমাদের একটা ভিডিও অ্যাড করেছে এখানে, একটু ভিউ করি, খেয়াল করবো এটা। হ্যাঁ, এটা আমার ইউটিউব থেকে নেয়া।
Atomic structure. In this video, we're going to go over atomic structure in a very simplistic and basic way. Atoms are the basic unit of chemical elements. They contain subatomic particles in their nucleus and in the electron cloud that surrounds the nucleus. These subatomic particles include protons and neutrons, which are located in the nucleus, and electrons, which are located in the cloud or field that surrounds the nucleus. Protons have a positive electrical charge, neutrons are uncharged, and electrons have a negative charge. The number of protons and electrons are equal, so atoms are and electrons have a negative charge. কি বলবো বুঝতে পারছো? হ্যাঁ, আসলে নিউট্রনের কোনো চার্জ নাই। প্রোটন হচ্ছে পজিটিভ চার্জ, ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জ। ইলেকট্রনটা থাকে এই যে কি প্রধান কক্ষপথ দিয়ে, মানে নিউক্লিয়াসের বাইরে, আর নিউক্লিয়াসের ভিতরে থাকে প্রোটন আর নিউট্রন। Atomic structure. In this video, we're going to go over atomic structure in a very simplistic and basic way. Atoms are the basic unit of chemical elements. They contain subatomic particles and electrons are equal, so atoms are electrically neutral particles. If we look at a model of the element car, which has 6 protons, 6 electrons, and in most cases 6 neutrons, we can see the electrons in simple rings or shells surrounding the nucleus. Each shell represents a different energy level, and it can only hold a certain maximum number of electrons. In chemical reactions between atoms, only the electrons in the outermost shell participate in the resulting chemical bond. In atoms with only one energy level or shell, 2 electrons are required for stability. If we look at helium, which has only one shell or energy level, we see that it is full because it contains 2 electrons. So helium is stable. There is no naturally occurring compound containing helium. Hydrogen, which also has only one ring or shell, possesses only 1 electron in its shell, so it's chemically reactive. In atoms with more than one energy level or shell, 8 electrons are required in its outermost shell for stability. So neon, which has 8 electrons, will lose the electrons in আচ্ছা, এগুলো পরে only আলোচনা, one. এগুলো পরে আলোচনা। বেসিক জিনিস আমরা দেখে ফেলেছি, সমস্যা নেই। অক্টেট রুল, এটা হচ্ছে আমাদের রাসায়নিক বন্ধন পড়তে গেলে লাগবে। জি ভাইয়া। তো এখন আমাদের ছোট্ট যোগ বিয়োগের কিছু ম্যাথ লাগবে। যোগ বিয়োগ করার জন্য এই ম্যাথগুলো যোগ বিয়োগের জন্য আসে। তো যোগ এটা একটু বিয়োগের খেয়াল বিষয়। করো। একটা যোগ বিয়োগের ম্যাথ, একেবারে সহজ। তো বাইক আমরা একটু আমাদের 2 নাম্বার স্লাইডে যাই। এই যে কি বলে যে ভিতরে যেটা দেখতেছো নিউক্লিয়াস আর কি। তো নিউক্লিয়াসের মধ্যে যারা থাকে, আমরা পরমাণু মডেলে পড়ব যে নিউক্লিয়াসের মধ্যে যারা থাকে তারাই হচ্ছে পুরো পরমাণুর ভরের জন্য দায়ী, কারণ ইলেকট্রন কিন্তু প্রায় ভরশূন্য। আমরা দেখতে পারলাম যে এর আপেক্ষিক ভর তো 1, নিউট্রনের আর প্রোটনের 1, ইলেকট্রনের আবার ওই আপেক্ষিক ভরই হচ্ছে নিউটনের আপেক্ষিক ভরের 1840 ভাগের 1 ভাগ। এত কম যে ওটা ভরের ক্ষেত্রে খুব বেশি কন্ট্রিবিউশন রাখে না অ্যাটমের ভরের ক্ষেত্রে। তো রাখে হচ্ছে এই নিউট্রন আর প্রোটন। তো নিউট্রনের আর প্রোটনের যোগফল যেটা, সেটাই হচ্ছে ভর সংখ্যা, বা ওটাকে হচ্ছে নিউন সংখ্যাও বলা হয়। নিউট্রন আর প্রোটনের যোগফল হলো নিউক্লিয়ন বা ভর সংখ্যা। ঠিক আছে? তো এই ক্ষেত্রে একটু 2টা জিনিস তোমরা একটু মাথায় রেখো বা লিখে নাও যে, হ্যাঁ বলো। কোন শক্তির কারণে এরা এভাবে ঘুরতেছে? এটা কোন শক্তির কারণে, একটা ভালো কোশ্চেন করেছো। আচ্ছা, আমরা জানি যে একটা কি বলে যে একটা ইলেকট্রন আর একটা প্রোটন, মানে ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জ যুক্ত, প্রোটন হচ্ছে পজিটিভ চার্জ যুক্ত। তো স্বভাবত এদের মধ্যে একটা স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল কাজ করবে, অর্থাৎ ইলেকট্রন প্রোটনটাকে অবশ্যই আকর্ষণ করবে নিজের দিকে। তো এরা যখন ঘুরে তখন এদের মধ্যে আবার দেখো যে কোনো অবজেক্ট যদি একটা বৃত্তাকার পথে ঘুরতে থাকে তাহলে তার কেন্দ্র বহির্মুখে একটা বল কাজ করে, অর্থাৎ এটা যেভাবে ঘুরতেছে এটা চাইবে এর বাইরের দিকে সরে যেতে, কিন্তু এটা সরে যেতে পারে না, কজ এর একটা শক্তিশালী স্থির বৈদ্যুতিক বল এই নিউক্লিয়ন থেকে বা নিউক্লিয়াস থেকে আকর্ষণ করে আছে। তো আবার আমরা এটাও জানি যে পরমাণুর কণিকা সমূহ তোমার হচ্ছে
কি বলে যে স্থির না, এরা সবসময় কম্পনশীল। তো এদের ওই ওভারঅল ওই বিষয়টার জন্য, বা এদের হচ্ছে একটা ইন্টারনাল এনার্জি বলতে পারো, নিজেদের যে এনার্জি, ইন্টারনাল এনার্জির জন্য এরা হচ্ছে মুভ করে। But এটা হায়ার অর্ডারের পড়াশোনা ভাই, মানে মুভ করে, এটাই হচ্ছে স্বাভাবিক। তুমি যদি বিস্তারিত চাও যে এরকম ভাইয়া কেন হয়, তাহলে সেক্ষেত্রে আমি তোমাকে পরবর্তীতে কোনো একটা লেকচারে বলতে পারবো যে এটা কেন মুভ করে। বাট এটা অনেক হায়ার, হায়ার মানে অনেক হায়ার। তোমার হচ্ছে যে এখানে কি কি থাকবে, এখানে তোমার ওই কি যে আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব দেখা যাচ্ছে, ওই জিনিসগুলো চলে আসবে। আচ্ছা, তাও আমি তোমাকে নেক্সট ক্লাসে বা তোমাদেরকে নেক্সট ক্লাসে আমি বলে দেওয়ার ট্রাই করবো যে কেন, কোন এনার্জির জন্য এটা ঘোরাফেরা করতেছে। ঠিক আছে? না না, আমি বলছি ভাইয়া যে মানে ঘুরতেছে যেহেতু কোনো এনার্জি বা না থামাথামি করে, তো এটা দিয়ে কি ফ্রি এনার্জি তৈরি করা যাবে না? ওই জন্য বলতেছি। এটা না না না, এটা দিয়ে ফ্রি এনার্জি তৈরি করা যাবে না। বাট এই ইলেকট্রনের তোমার কি বলে যে এখানে নিউট্রন থেকে, বা তোমার তোমার চিন্তা ভাবনা ঠিক আছে, কিন্তু এটা রোটেশনটা আসলে ওইভাবে না। বাট এটা থেকে ফ্রি এনার্জি না, কনভার্সনের মাধ্যমে পারমাণবিক চুল্লি থেকে তোমার বিদ্যুৎ উৎপন্ন করা যায় বা শক্তি এনার্জি, মানে এনার্জি প্রডিউস করা যায়। কিন্তু ওই রকম না যে ঘুরতেছে, ওর সাথে আমি একটা পাখা লাগাই দিলাম তাহলে ওটা মুভ করলো। না না না, বাট করা পসিবল, কিন্তু ওটা অন্য প্রসেসে, নিউটনের মাধ্যমে। দেখাবো না, ওটাও আছে, তোমাদের পড়াশোনার মধ্যে আছে ভাই, টেনশন নেই। এবার হচ্ছে আমাদের এই পরমাণুর পরিচিতি, অ্যান্ড পরমাণুর পরিচিতি থেকে ম্যাথটা আসবে। আইসোটোপটা আজকে আর পড়বো না, ওটা কালকে পড়বো। তোমাদেরকে জাস্ট আমি এই জিনিসটা নিয়ে একটু বলে দিব। তো একটা পরমাণুর, একটা মৌলের প্রতীক, যেমন অ্যালুমিনিয়াম, ওখানে আসল কিছু কথা বলি নাই, সেটা হচ্ছে যে ওই একটা মৌলে ইলেকট্রন। আচ্ছা, তার আগে একটা কথা বলো তো, কোনো মৌল কি যখন, মানে তাকে যখন মুক্ত অবস্থায় পাওয়া যায়, তার মধ্যে কি কোনো চার্জ থাকে? হুম 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 দুইজনের দুই রকম আনসার। হ্যাঁ, বিশালের উত্তরটা মানে উত্তরটা হচ্ছে রাইট। কেন? তার মধ্যে ওই রকম চার্জ থাকে না। কেন থাকে না? তার আপেক্ষিক যে চার্জ, মানে তাদের নিট চার্জের যোগফলটা শূন্য হয়। হ্যাঁ, কারণ ওখানে পজিটিভ বা নেগেটিভ যেটাই বলো, পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জ সমান পরিমাণে থাকে। হুম। তো এক্ষেত্রে বলা যায় যে একটা স্টেবল পরমাণুর জন্য তার ইলেকট্রন সংখ্যা আর প্রোটন সংখ্যা সবসময় সমান থাকে। ঠিক আছে? হুম ইলেকট্রন সংখ্যা আর প্রোটন সংখ্যা সমান না থাকলে তো ওই পরমাণুটা টিকবে না, বা ওটা তো পরমাণু রইলো না। পরমাণুর হচ্ছে ইলেকট্রন সংখ্যা আর প্রোটন সংখ্যা সমান থাকে, নিউট্রন সংখ্যা কিছু কিছু সময় কম থাকে, কিছু কিছু সময় সমান থাকে, মানে নিউট্রন সংখ্যাটা হেরফের হয়। আর এই নিউট্রন সংখ্যার হেরফেরের জন্যই এই ভরের চেঞ্জ হয় বা আইসোটোপ, ওই জিনিসগুলো দেখা যায়। তো আমরা ওদিকে যাচ্ছি না, আমরা একটু ইয়াতে চলে যাই, হোয়াইট বোর্ডে চলে যেতে যাচ্ছি। এটা থেকে অ্যালুমিনিয়াম 27, এটা থেকে দুটো পাওয়ার পয়েন্ট। খেয়াল করো একটু, হুম অ্যালুমিনিয়াম এর হলো ভর হলো 27, উপরে যেটা থাকে, আর এর হলো 13। তো আমাদের হচ্ছে একটা জেনারেল ফরম্যাট দেখে আসি। এইটা হলো প্রতীক, মৌলের প্রতীক। উপরে যেটা থাকবে এটাকে প্রকাশ করা হয় হলো এ দিয়ে, অর্থাৎ ভর সংখ্যাকে প্রকাশ করা হয় হচ্ছে এ দিয়ে। আর পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা যেটাই বলো, এটাকে বলা হয় হচ্ছে জেড দিয়ে, এটাকে প্রকাশ করা হয় হচ্ছে জেড দিয়ে। ঠিক আছে? হুম আচ্ছা, তো দেখো, আমরা কি জানি যে জেড মানে পারমাণবিক সংখ্যা। হুম এখন মনে করো যে এইটা হলো আমাদের একটা 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 নিউক্লিয়াস।
বা নিউক্লিয়াস না, নিউক্লিয়াস হচ্ছে এখানে, আর এখানে মনে করো ইলেকট্রন ঘুরতেছে। তো এই ইলেকট্রনের মানে কি বলে যে প্রধান কক্ষপথে ইলেকট্রনের সংখ্যা আর এর ভিতরে হচ্ছে প্রোটনের সংখ্যা সমান থাকে, অর্থাৎ নাম্বার অফ ইলেকট্রন ইজ ইলেকট্রন ইকুয়ালস টু, মাইনাস হয়। হ্যাঁ মাইনাস হয়, ওটা তোমাদের ইন্টারমিডিয়েটে গেলে মাইনাস দিবে, আমি এই জন্য মাইনাস দিয়ে দেখাই। আচ্ছা, নাম্বার অফ ইলেকট্রন ইকুয়াল টু নাম্বার অফ প্রোটন স্বাভাবিক অবস্থায়। এই কিন্তু এটাকে নিউক্লিয়ন সংখ্যা বলা হয়, বইয়ে তোমাদের বইয়ে একটু সুন্দর করে দেওয়া আছে। আর এই 13 হলো তোমার ইলেকট্রন সংখ্যা বা প্রোটন সংখ্যা, কারণ তারা সংখ্যায় সমান থাকে। তাহলে নিউটন সংখ্যা বের করতে হবে কিভাবে? এই অ্যালুমিনিয়ামের জন্য ভর কত? 27। প্রোটন সংখ্যা কত? এই যে জেড, 13। তাহলে নিউটন সংখ্যা আসলে হচ্ছে তোমার 14। বুঝলা কি? নিউটন সংখ্যা 14। এভাবে তোমাদের এইরকম একটা জিনিস দেওয়া থাকবে, এখান থেকে এমসিকিউ বেশি আসে, ক্ষেত্র বিশেষ সৃজনশীলও দিয়ে দেয়, সিকিউ দিয়ে দেয়। তো এই স্থান থেকে তোমাদের হচ্ছে এই রকম গিভেন ইনফরমেশন থেকে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন সংখ্যা বের করতে হবে। তো কিছু এক্সাম্পল দেখো তোমাদের এখানে দেওয়া আছে। মহা ঝামেলায় পড়লাম ভাই। কেন ভাই, কি হয়েছে? না ঠিক আছে, ইউজ করতে পারতেছি। তো তোমাদের এই চারটা একটু খেয়াল করো, বা চাইলে হচ্ছে পরমাণুর পরিচিতি ওখান থেকে একটু পড়তেও পারো। স্পেশাল কি স্ক্রিন এখনো দেখা যায় না? যাচ্ছে ভাইয়া, কিন্তু খুব খারাপ অবস্থা। নেটের জন্য, আমার এখানে নেট অনেক ভালো ভাই। ভাই আচ্ছা, আমার নেট পরমাণু খুব খারাপ। পরিচিতিটা বুঝতে পারছি, পরমাণু পরিচিতিটা পড়ো, প্রোটন মানে এখান সংখ্যা, থেকে শেষ। পারমাণবিক সংখ্যা ও নিউক্লিয়ন সংখ্যা, ভর সংখ্যা। সকল মৌলেরই নিজস্ব প্রোটন সংখ্যা এবং নিউক্লিয়ন সংখ্যা আছে। প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যাকে জেড দ্বারা ও ভর সংখ্যাকে এ দ্বারা চিহ্নিত করা হয়। উদাহরণ হিসেবে ধরি, অ্যালুমিনিয়ামের প্রোটন সংখ্যা 13 এবং নিউক্লিয়ন সংখ্যা 27। নিউট্রন সংখ্যা হবে 27 বিয়োগ 13 সমান 14।
সংক্ষিপ্তভাবে একে নিম্নরূপে প্রকাশ করা হয়: নিউক্লিয়ন ভর সংখ্যা, প্রোটন পারমাণবিক সংখ্যা, মৌলের প্রতীক। ছক 3.7 পর্যায় সারণীর প্রথম 10টি মৌলের পরমাণুর পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যা দেওয়া হলো। তা থেকে ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন সংখ্যা নির্ণয় করো এবং এদের সংক্ষিপ্ত প্রকাশ লেখো। দেখো একটু চারটা খেয়াল করো।